সাব ইন্সপেক্টর লিখিত পরীক্ষা মনস্তত্ত্ব বিষয়ে 50 নম্বরের ভিতরে কিভাবে হচ্ছে 45 নম্বর পাওয়া যায়, সেই সকল টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে আজকে আমরা কথা বলবো আমাদের প্রিয় ওসমান স্যারের সাথে। তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় চলে যাই। স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ বেশ ভালো আছে, কিন্তু তারপরে এই যে সিজন পরিবর্তন, একটু গলা ধরে গেছে, একই সাথে একটু মানে অ্যালার্জির প্রভাব যেটা সেটা টের পাচ্ছে। তো যাই হোক আবির, আমরা এসআই বিষয়ে আমরা দুইটা ক্লাস দিয়েছিলাম, একটা খুব ভালো রেসপন্স পেয়েছি স্যার। আমরা দুইটাই খুব ভালো রেসপন্স পেয়েছি, এবং সবচেয়ে বড় কথা হলো যে আমরা চেষ্টা করেছি যারা পরীক্ষার্থী আছেন যেহেতু তাদেরকে লিখতে হবে, এক্স্যাক্টলি, তো আমরা ওই কাজটুকুই করার চেষ্টা করেছি যাতে তারা বুঝতে পারেন কিভাবে লিখতে হবে, কতটুকু লিখতে হবে। আর আমরা যে বিষয়টি নিয়ে আজকে তুমি আলোচনা করেছো সেটা হচ্ছে যে মনস্তত্ত্ব, খুব গুরুত্বপূর্ণ এবং এখান থেকে নাম্বার ক্যারি করা একটু সহজ বলতে যাদের খুব ভালো প্রিপারেশন থাকবে আশাবাদী তারা অনেকেই 50-50 পাবে। এক্স্যাক্টলি। তো তারপরেও আমরা অত বেশি ধরবো না, আমরা 45 ধরে নিয়েছি। তবে আপনারা যাদের খুব ভালো প্রিপারেশন থাকবে তারা মার্কস আরও বেশি ক্যারি করতে পারবেন। তো এই বিষয়ে আমরা মার্কসগুলো কিভাবে ক্যারি করবেন বা এই শেষ সময়ে এসে প্রিপারেশন কিভাবে নেবেন সেই বিষয়ে আমরা ফাঁকে ফাঁকে কথা বলবো। তো চলুন আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই। তো আবির, এটা হচ্ছে আমাদের সর্বশেষ যে সাব ইন্সপেক্টর পরীক্ষা হলো, সর্বশেষ সাব ইন্সপেক্টর পরীক্ষার প্রশ্ন। তো এইখানে আমরা একটু দেখানোর চেষ্টা করব যে আসলে এই সাব ইন্সপেক্টর পরীক্ষার এই প্রশ্ন কী টাইপের প্রশ্ন এসেছে এবং আপনারা কিভাবে উত্তর করবেন এই বিষয়ে আমরা একটু দেখানোর চেষ্টা করব। তো আমাদের একদম ভেরি ফার্স্ট যে প্রশ্নটা আছে আমরা একটু সেই প্রশ্নটা দেখি। আমাদের প্রশ্নটা হচ্ছে 2024 সালের 1 জানুয়ারি হতে 2028 সালের 31 ডিসেম্বর পর্যন্ত মোট কত দিন হবে। তো দেখো আবির, যে বিষয়টা তো হচ্ছে যে আমি কোনো একটা ভিডিওতে আমি বলেছিলাম বা আমি প্রায়ই বলি অনলাইন বা অফলাইনে, আমরা অনেক সময় কনফিউজ হয়ে যাই। খুব কঠিন প্রশ্ন আসলেও যেরকম কনফিউজ হই, খুব সহজ প্রশ্ন আসলেও সেরকম কনফিউজ নিজেরই প্রশ্ন করি যে এটা কিভাবে সম্ভব, এত সহজ প্রশ্ন কেন। এটা সিম্পল, এটা খুব একটা সহজ একটা প্রশ্ন, কিন্তু আমরা কনফিউজ হয়ে যাব। তো অযথা কনফিউজ হবেন না। দেখেন, পরীক্ষার হলে আপনি কি পারেন তার থেকে বেশি গুরুত্বপূর্ণ আপনি যেটা পারেন সেটাকে উপস্থাপন করতে পারছেন কি না। অযথা টেন্স হবেন না, ফোবিয়াতে আক্রান্ত হবেন না, সিম্পলি প্রশ্নটাকে পড়বেন এবং আপনি এইটুকু ধরে নেবেন যদি আপনার মোটামুটি বা ভালো প্রিপারেশন থাকে ওইখানে আপনার 70 থেকে 80% মার্কস ক্যারি করার মতো সম্ভব, পসিবল। কিন্তু আপনি যদি ফোবিয়া আক্রান্ত হয়ে যান তাহলে আপনি মার্কস ক্যারি করতে পারবেন না। তো যাই হোক, আমরা এই ম্যাথটাকে একটু করার চেষ্টা করি সিম্পলি। আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে যে দেখো, আমাদের 2024 সাল বলে দিয়েছে, 2024 সাল থেকে শুরু করে আমাদের জন্য 2028 সাল। তো 2024 সাল থেকে আমাদের আসলো 2028 সাল। তো এখন দেখো আবির, আমাদের 2024 থেকে 28, তাহলে আমাদের কয় বছর? 5 বছর। আচ্ছা, এইখানে আমরা 24 সহ আমাদের 1 জানুয়ারি থেকে বলে দিয়েছে, 1 জানুয়ারি থেকে। হ্যাঁ, তো তাহলে তোমার দেখো আমাদের 2024, 2028 এর মাঝখানে রয়ে গেছে আমাদের 2025, এর মাঝখানে রয়ে গেছে 2026, এর মাঝখানে রয়ে গেছে 2027। তাহলে তুমি দেখো, আমরা জানি যে সাধারণত বছর হয় 365 দিনে, এবং একটা জায়গায় আমাদের ব্যতিক্রম আছে, সেই ব্যতিক্রমটা হলো লিপ ইয়ার। তাহলে আমরা এইখানে যে 2টা বছর পেয়েছে এই 2টা বছর মেনলি হলো লিপ ইয়ার। তাহলে লিপ ইয়ার যদি হয় এই 2টা বছরে, তাহলে আমাদের এইখানে হবে কত? 366 দিন। একদিন যোগ হবে। এখন লিপ ইয়ার বুঝবো কিভাবে? অনেকে আমাকে প্রশ্ন করতে পারে। একদম ভেরি সিম্পল। লিপ ইয়ার বোঝার উপায় হলো এই যে শেষের এই 2 সংখ্যাটা যদি 4 দ্বারা বিভাজ্য হয় তাহলে লিপ ইয়ার হবে। তাহলে 24 যেহেতু 4 দ্বারা বিভাজ্য, 28 যেহেতু 4 দ্বারা বিভাজ্য, এটা লিপ ইয়ার হবে। আর এইখানে আছে আমাদের তাহলে এখানে কয়টা বছর আছে? আমাদের 3টা বছর। তাহলে এইখানে এটাকে আমরা 3 দ্বারা গুণ করব। তাহলে এইখানে যদি আমরা গুণ করি 3 দুগুণে তাহলে আমরা এইখানে পাবো, উপরে পাবো, ম্যানুয়ালি করি। হ্যাঁ, ম্যানুয়ালি করব আমরা। উপরে পাবো আমরা 732 দিন। আচ্ছা, 732 দিন। আর এইখানে পাবো কত দিন? আমরা এইখানে পাবো আমরা এটাকে যদি আমরা গুণ করি, 3 5 15 5, হাতে থাকবে আমার 1, 3 6 18 1 19 9, হাতে থাকবে আমার 1095, 3 3 9 10।
1095। তাহলে আমার মোট দিন হবে কয়দিন? আমার মোট দিন হবে 1095 যোগ আমাদের 732 দিন। দ্যাট মিনস আমাদের আসবে কত? 7, 3 12 দিয়ে হাতে থেকে আমার 8, 1827 দিন। খুব সিম্পল একটা ম্যাথ, কিন্তু এইখানে ম্যাথটা সিম্পল হওয়া সত্ত্বেও ওই যে আমরা বললাম যে আমি বিসিএস এর পরীক্ষা দিতে গেলাম বা আমি এস এর পরীক্ষা দিতে গেলাম, এত সহজ আমাকে কেন দেবে, এত সহজে কেন মিলবে? এটাতে যাদের খুব ভালো প্রিপারেশন থাকে তারা এই ফোবিয়াটাতে আক্রান্ত হয়। তো আমরা পরের ম্যাথটাতে যাই। এটাও খুব চমৎকার একটি ম্যাথ। এইখানে যেটা বলেছে আমরা আগে একটু বোঝার চেষ্টা করি। এইখানে বলেছে একটি বক্সে 11টি সাদা বল এবং আরেকটি বক্সে 11টি লাল বল আছে। উক্ত বক্স হতে সর্বোচ্চ কতটি বল তুলে নিলে? এইখানে এই যে লাইনটুকু আছে, এই লাইনটুকু নিয়ে একটু কনফিউশন আছে। এই জায়গায় হিসাব কিতাব, এইখানে বেসিক্যালি হওয়ার কথা ছিল সর্বনিম্ন, এক্স্যাক্টলি ওনারা বলে ফেলছেন সর্বোচ্চ। আসলে সর্বোচ্চ হবে না, এটা হবে সর্বনিম্ন। তাহলে আমাদের সাদা বল এবং 11টি লাল বল রয়েছে। উক্ত বক্স হতে সর্বোচ্চ কতটি বল তুলে নিলে? তুলে ভিন্ন আরেকটি বক্সে নেওয়া হলে ভিন্ন বক্সটিতে অবশ্যই 2 বর্ণের বল পাওয়া যাবে। তো দ্যাট মিনস আমি এইখানে এই নিলাম আমি সাদা বল, লাল বল নিলাম আমি, এবং একই সাথে আমি এইখান থেকে একটু সাদা বলটা তো আমার স্ক্রিনে দেখাতে সমস্যা হবে, আমি একটু এখানে নীল বল নিয়ে নিলাম। ঠিক আছে, আমার সাদা বলটা দেখতে সমস্যা হবে, একটু নীল বল নিয়ে নিলাম। এখন আমাকে এইখানে বলছে কি? আমাকে এইখানে বলছে যে আমার এইখানে এরকম বল আছে 11টি আর এইখানে এরকম বল আছে 11টি। এখন এইখান থেকে আমরা বড় একটা বক্স নিলাম বা ডাস্টবিন নিলাম, যাই নিলাম, এইখান থেকে আমি সর্বোচ্চ কতগুলো বল নিলে, এই প্রশ্নটাতে একটু ভুল আছে, সর্বনিম্ন হবে। সর্বনিম্ন কতগুলো বল নিলে এইখানে আমরা একই কালারের বল পাবো। তো এখন এইটা যদি আপনারা বা আমি যদি বোঝাতে চাই, আমি এখন যেটা বলবো, যদি এটা আপনারা বুঝতে পারেন খুবই সহজ, এর থেকে আর সহজ কিছু হবে না। যদি না বুঝতে পারেন তাহলে বিষয়টা কঠিন হয়ে যাবে। তো দেখুন, আমার এইখানে 2টা বলের সংখ্যা সমান। তো 2টা বলের সংখ্যা যদি সমান হয় তাহলে দেখুন, আমি প্রথমে 11টা লাল বলকে এইখানে রাখলাম। ঠিক আছে, এবার খেয়াল করে 11টা লাল বলকে এইখানে রাখলাম। 11টা লাল বলকে রাখার পর আমার হাতে তো আর বল নেই, লাল বল কি আর আছে? এখন অতিরিক্ত এরপরে যে বলটা নেব, অর্থাৎ 12 নম্বর যে বলটা নেব, সেই বলটা কি রঙের হবে? সাদা। সেই বলটা সাদা রঙের হবে। যদি এটাকে আমরা নীল রং দ্বারা দেখাচ্ছি, সেই বলটা কি রং হবে? সাদা রঙের হবে। তাহলে আমার অ্যান্সার হবে কত? তাহলে আমাকে 12টি বল নিতে হবে। ঠিক আছে, আচ্ছা। এখন যদি প্রশ্ন আসতো যে আমার এইখানে 2টা সমান নেই, এইখানে ধরো আছে 6, এইখানে ধরো আছে। স্যার আমি যদি একটু সামারাইজ করি, তাহলে প্রশ্ন বলছে 2টি বর্ণের বল পাওয়া যাবে, রাইট? তাহলে অলরেডি তো আমরা একটা বর্ণের বল সবগুলো নিয়ে আসি, আর আরেকটা বর্ণের একটা বল নিলি টোটাল 12টা বল যে কোনো ভাবেই নিয়ে কম্বিনেশন করে নিলে 2টা কালার থাকবে। আচ্ছা, এইখানে আমরা যদি ধরো এইটাকে দিলাম 6 আর এটাকে দিলাম 10, এই ক্ষেত্রে আমার কয়টা বল টানতে হবে? আচ্ছা, তো এইটাও সেম। দেখো, আমি যদি লাল 6টা টেনে 2টা কালার যদি নিতে হয়, তাহলে স্যার আমার কোন কালারটা আপনি মানে এখানে উল্লেখ করে না? আগের প্যাটার্ন সেম প্যাটার্ন। লাল বলের কথা বলা আছে না? 2টা বর্ণের বল পাওয়া যাবে। আচ্ছা, 2টা বর্ণের বল। এইখানে তো তোমার একটা 11। তাহলে স্যার আমি যদি হচ্ছে 6টা নেই আর এখান থেকে একটা নেই, তাহলে আমাকে এই ক্ষেত্রে কয়টা বল টানতে হবে? 7টি বল টানতে হবে। যদি 7টি বল টানি, আমি যদি প্রথম 6টা লাল টানি, তাহলে সপ্তম বলটা, যেহেতু লাল বল আর নেই, তাহলে সপ্তম বলটা কি বল হবে? আমাদের নীল বর্ণ বা সাদা বর্ণ, যেটা বলো। এভাবে একটু চিন্তা করবেন আপনারা, খুব কঠিন না। মনস্তত্ত্ব আমি এই ফাঁকে একটু বলে রাখি। দেখেন, অনেক প্রিপারেশন আপনি অনেকভাবে নিয়ে নিজেকে স্ট্রং করতে পারবেন, কিন্তু মনস্তত্ত্ব বা মেন্টাল অ্যাবিলিটি বা আইকিউ, ইন্টেলেকচুয়াল কোয়েশিয়েন্ট, এই টাইপের প্রশ্নগুলোতে নির্ভর করে আপনার ভেতরে ডেপথ কতটুকু আছে। জাস্ট এইটুকু আপনাকে এইটুকু জাজ করার চেষ্টা করা হয়। তো যার কারণে এগুলো মুখস্থ করে কখনো হয় না, এগুলো আপনি মানে খুব ভালো কোনো বই থেকে দেখলেও হয় না। এটা আপনার ভিতরে ওভারঅল কম্প্যাক্ট প্রিপারেশন কতটুকু আছে, ওটুকুর উপরে নির্ভর করবে আপনি মনস্তত্ত্ব কতটুকু ভালো পারবেন। তো আসুন আমরা পরের ম্যাথটা একটু দেখার চেষ্টা করি। তো পরের ম্যাথটিতে বলছে, এটাও খুব চমৎকার একটা মেন্টাল অ্যাবিলিটি। তো আমরা একটু দেখি। তো আমাদের এখানে যেটা বলছে যে অ্যারেঞ্জ দ্য ফলোইং ওয়ার্ডস অ্যাকর্ডিং টু ডিকশনারি। হ্যাঁ, আমাদের তো স্যার আমরা অনেকেই ডিকশনারি ছোটবেলায় পড়তে শিখি, আবার অনেকে শিখি না। তো যারা আমরা শিখি তারা এরকম যে প্রথম অক্ষর কি, দ্বিতীয় অক্ষর কি, তৃতীয় অক্ষর কি, এইভাবে হচ্ছে সিরিয়ালি আসে। তো আমাদের এইখানে ইংলিশ ডিকশনারির কথা
এখানে ডিকশনারির কথা বলা হয়েছে। তো এই ডিকশনারিটা ইংলিশ ডিকশনারির শব্দ অনুক্রম হচ্ছে আমরা যে অ্যালফাবেটগুলো পড়ি ABCD EFGH IJK অ্যালফাবেটিক্যালি অর্ডারে তারা আসে। তো অর্ডারে দেখো আমরা প্রথমে অর্ডার চেষ্টা করব, প্রত্যেকটা শুরুতে আর আছে, তারপরে ই আছে, এও আছে, ডি কিন্তু এটাও ডি আছে, তারপরে এটাই সি আছে, মানে এই ডি এর আগে অর্ডারটা সি নেবে, সি যাবে। এখন তুমি দেখো এখন এটাও সি আছে, আমরা এই দুইটা সি আর এই দুই সি এর মধ্যে আমরা এই দুইটাকে বাদ দিয়ে দেই। According to the dictionary, the following words according to the arrange. আচ্ছা সরি আমরা এখানে এটাকে বাদ দিতে পারবো না, যেহেতু এটা আমাদের লিখিত অ্যারেঞ্জ করতে হবে। হ্যাঁ, আমাদের লিখিত কোশ্চেন, আমাদের এটা অ্যারেঞ্জ করতে হবে। তো অ্যারেঞ্জ যদি করি আমরা, আচ্ছা তাহলে আমরা একটু এটাকে মুছে নেই। যদি অ্যারেঞ্জ করতে হয় তাহলে আমাদেরকে আগে আমরা অর্ডারে সাজাই। তো দেখো আমরা তৃতীয় বর্ণ পর্যন্ত এই শব্দগুলোর বর্ণ এক, তার মানে কি তৃতীয় বর্ণ থেকে আমরা এটাকে আলাদা করতে, এই দুইটার ভিতরে যদি আমি কম্পেয়ার করি স্যার, এইখানে হচ্ছে টি, এই পাশেও টি, এই পাশে আই, এই পাশে আই, এই পাশে ও, এই পাশে আবার ভি, তাহলে ভি এর আগে যেহেতু ও, তাহলে এটা অর্ডারলি প্রথমে আসবে, এটা আসবে 1 নম্বর, এটা 2 নম্বরে, তাহলে এটা আসবে 2 নম্বরে। এখন এইটাতে আসি রিড রেডি। তারপরে স্যার এই যে ডিডি আছে কিন্তু এই জায়গা ওয়াই অর্ডার একদম শেষে, তাহলে এইটা আগে আসবে, এটা পরে আসবে, তাহলে এটা হবে 3, এটা হবে 4। একদম সিম্পল। আর এগুলো পড়ার সময় অবশ্যই মাথা কুল রাখবেন, অযথা যদি হাইপার হয়ে গেলে মিলাতে পারবেন না। অন্য অনেক কিছু করতে পারবেন কিন্তু মেন্টাল অ্যাবিলিটি মিলাতে পারবেন না। আর মেন্টাল অ্যাবিলিটি আমি আগেই বলেছি যে এগুলো আপনাকে রাতারাতি করিয়ে দেবে এমনটা সম্ভব না, এমনটা পসিবল না। আসুন আমরা পরের ম্যাথটিতে যাই। পরের ম্যাথটিতে বলছে রিঅ্যারেঞ্জ দ্য ফলোইং জাম্পেড ওয়ার্ডস অ্যাজ দ্য মেক দেম আন্ডারস্ট্যান্ডেবল, ডেঞ্জারাস এ লিটল থিং, নলেজ ইজ আ। তার মানে এটাকে আমাদের রিঅ্যারেঞ্জ করতে হবে। তো রিঅ্যারেঞ্জ করে আমাদেরকে একটা অর্থপূর্ণ শব্দে বা অর্থপূর্ণ বাক্যে রূপান্তর করতে হবে। তো এটাকে যদি আমরা করি, আমাদের ভেরি মাচ কমন, এ লিটল নলেজ ইজ ডেঞ্জারাস থিং, এ লিটল নলেজ ইজ এ ডেঞ্জারাস থিং। জাস্ট আমাদের এইটাকে রিঅ্যারেঞ্জ করে আমাদের একটা অর্থপূর্ণ বাক্যে রূপান্তর করতে হবে বা পরিণত করতে হবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তো আমরা পরের ম্যাথটিতে যাওয়ার চেষ্টা করি। পরের ম্যাথটিতে বলছে দ্য স্পেলিং অফ দ্য টু ওয়ার্ডস হ্যাভ বিন জাম্বলড আপ, ট্রেস দ্য কারেক্ট ওয়ার্ডস হুইচ হ্যাভ গট অপোজিট মিনিং টু ইচ আদার। তো এইখানে আমাদেরকে যেটা বলছে সেটা হলো আমাদের এই যে এইখানে যে আমরা শব্দগুলো দেওয়া আছে, আমাদের এই শব্দগুলো জাম্বেল্ড বা এলোমেলো করে দেওয়া আছে, এই শব্দগুলোকে যদি আমরা সাজাই তাহলে এইটা দ্বারা আমাদের একটা অর্থপূর্ণ মিনিং হবে, অর্থপূর্ণ শব্দ হবে। তো প্রথমে আমাদের EDAGMA, এইখান থেকে আমরা লিখতে পারি ড্যামেজ, DAMAG। আর এইখানে EARIRP, এটা দ্বারা লিখতে পারি আমরা রিপেয়ার। তো এখন দেখেন আমি মানে আমার নিজের ব্যক্তিগতভাবে যখন আমি আপনাদের মধ্যে চাকরি প্রার্থী ছিলাম এবং একই রকমভাবে যখন আমি পড়াচ্ছি, তখন আমি সবচেয়ে বেশি প্রবলেম মেন্টাল অ্যাবিলিটিতে সবচেয়ে বেশি প্রবলেমগুলো পাই এই টাইপের কিছু প্রশ্ন। দেখেন এগুলো এমন একটা প্রশ্ন, ধৈর্যের পরীক্ষা না, এবং এইটার মানে আমি এটা সম্পর্কে বলি, আমি স্টুডেন্টদেরকে বলি যদি তোমার এটা প্রথমবারে না হয় তাহলে এটাকে স্কিপ করো, এটাকে বাদ দাও, স্কিপ করো। কারণ এই যে দেখো আমাদের প্রশ্নের ভিতরে উত্তর, কিন্তু আমরা উত্তর বের করতে পারতেছি না। আর পরীক্ষার হলে এটা যদি আমাদের উপর একবার চেপে বসে, এর কিন্তু ইফেক্ট একদম পুরো সময়টুকুতে গিয়ে নষ্ট হয়ে যায়। আর এটা চিন্তা করবেন, এখন এইটা আপনারা পরীক্ষার হলে কিভাবে করবেন, জাস্ট ইরেজার নেবেন আর একটা ভালো মানের পেন্সিল নেবেন, যেটা আমি সবসময় বলি, ইরেজার এবং পেন্সিল দিয়ে বারবার লেখার চেষ্টা করবেন। আপনি যদি মাথা ঠান্ডা রেখে যদি লিখতে পারেন, দেখা যাবে যে 2-3বারের মধ্যেই চলে আসে। তো আসি আমরা পরের ম্যাথটিতে যাওয়ার চেষ্টা করি। আমাদের পরের ম্যাথটিতে বলছে রিঅ্যারেঞ্জ দ্য ফলোইং, rearrange the words given below in the natural sequence and put them in the following diagram. তো আমাদের এখানে একটা ডায়াগ্রাম ছিল, তো এই ডায়াগ্রামটা আমি এখানে দিতে পারি নাই। এই ডায়াগ্রামটা হচ্ছে এই রকমের একটা ডায়াগ্রাম, ঠিক আছে। আর এখানে অর্ডারগুলো, এটাকে আমরা 1 ধরি, এটাকে আমরা 2 ধরি, এটাকে আমরা 3 ধরি, এটাকে আমরা 4 ধরি। তো এখন আমাদের যে শব্দগুলো দেওয়া আছে, ফ্লাওয়ার দেওয়া আছে, সিড দেওয়া আছে, প্লান্ট দেওয়া আছে, ফ্রুট দেওয়া আছে। ফ্রুট তো মনে আছে সবার শেষে আসবে। হ্যাঁ, ফ্রুট। তাহলে আমরা প্রথমে কি করব, আমরা প্রথমে সিড
সিড অর্থাৎ লাগাবো, বিচি লাগাবো আমরা, তারপরে কি আসবে প্ল্যান্ট স্যার, আমরা যেটা তারপর লাগানোর এখান কথা থেকে বললাম। আমরা পাবো চারা গাছ, প্লান্ট, তারপর এখান থেকে ফ্লাওয়ার হবে, ফ্লাওয়ার পাবো আমরা, তারপরে সেখান কি থেকে পাবো ফ্রুট, তারপর সেখান থেকে পাবো আমরা ফল, ফ্রুট। নাইস কোশ্চেন। দেখছেন একদম সহজ, ইজি। এটা কিন্তু একদম রিয়েল, অর্থাৎ শেষ যে এসআই পরীক্ষাটা হলো, একদম শেষ এসআই পরীক্ষাটাতে আমরা এই প্রশ্নগুলো দেওয়া হয়েছে, আমরা এই প্রশ্নগুলো আপনাদেরকে সলভ করে দেখানোর চেষ্টা করেছি আপনাদের আত্মবিশ্বাসী হওয়ার জন্য, যে অযথা টেন্স নেওয়ার কোনো দরকার নেই, অযথা চাপ নেবেন না। আসি আমরা পরের প্রশ্নটাতে, ট্রেস দ্য ওয়ার্ড হুইচ ইজ ডিসিমিলার ইন দ্য সেম গ্রুপ, অর্থাৎ এই গ্রুপের মধ্যে এটি ডিসিমিলার কি, মানে অমিল আছে, অমিল আছে কোনটা। যেমন প্রথমে আসলে হেন, হেন মানে কি, মুরগির বাচ্চা, হেন মানে হচ্ছে মুরগি। তারপরে হচ্ছে ফিলি, ফিলি মানে হচ্ছে প্লট, হ্যাঁ এর বিপরীত না, হ্যাঁ বিপরীত, অর্থাৎ ঘটে কি, শেষে ঘটে কি। তারপর হচ্ছে লেস, লেস, লেস শব্দের অর্থ হচ্ছে খুকি বা ছোট বাচ্চা। আমরা স্যার মার হবে, স্ট্যালিয়ন না, ওটার বিপরীত শব্দ, স্ট্যালিয়ন বিপরীত শব্দ মার। তো তাহলে স্যার এই সবগুলোই হচ্ছে বাচ্চা, মেয়ার মানে হচ্ছে যে সবগুলোই হচ্ছে যে প্রাণীবাচক, কিন্তু এইখানে আমার যে ক্রক আছে, এই ক্রকটা, এই ক্রকটার মানে হচ্ছে কর্ক সম্পর্কীয়, অর্থাৎ এটার জীবন নেই, বাকি সবগুলোর কি আছে। সরি স্যার, আমি ভাবছিলাম স্যার হেন তো মুরগির বাচ্চা, ফিলি তো হচ্ছে ঘোড়ার বাচ্চা, আর লেস তো হচ্ছে ছোট খুকি, ছোট খুকি, এসবগুলোই তো বাচ্চা, তো একমাত্র বড় আছে এইটা। আচ্ছা, যে এই যে কনফিউশন গুলো আমাদের জানা সত্ত্বেও, উত্তর জানা সত্ত্বেও আমাদের কনফিউশন গুলো হয়ে যায়, এইটা খেয়ালই করিনি, এটা খেয়াল করতে হবে। আমাদের আরেকটা প্রবণতা থাকে যে আমরা যখন পড়ি তখন আমরা পুরো প্রশ্নটাকে পড়ি না। এইটাও অনেক শিক্ষার্থীর ভালো প্রিপারেশন থাকা সত্ত্বেও তারা এইটাকে নিতে পারতে, মানে পরীক্ষায় খারাপ করার অন্যতম একটা কারণ হলো এই যে পুরো প্রশ্নটাকে না পড়া। আমাকে পুরো প্রশ্নটা পড়তেই হবে। আমার প্রথম শর্ত পরীক্ষা টেকার, আমাকে পুরো প্রশ্ন পড়তে হবে। আমার আনসার প্রথমবার আমি পেয়ে গিয়েছি, তারপর আমাকে পুরো প্রশ্ন পড়তে হবে। আসি আমরা পরের ম্যাটটাতে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড। পাইলট ইজ টু এরোপ্লেন অ্যাজ, পাইলট এরোপ্লেন চালায়, তাহলে ড্রাইভার চালাবে কি আমাদের, ড্রাইভার চালাবে আমাদের কার। মোটামুটি স্যার ভালোই কোশ্চেন হয় স্যার, পরীক্ষার হলে বোঝা যায় হ্যাঁ কি অবস্থা। এটি ঘাবড়ালে কি হবে। না এরপরে এসে আইডেন্টিফাই দ্য রং স্পেলড ওয়ার্ড, যে প্রশ্নগুলো আমাদের কাছে সবচেয়ে বেশি চ্যালেঞ্জ ছুড়ে দেয়, তার মতো একটা প্রশ্ন আমাদের পার্লামেন্ট, এটা ঠিক আছে, মানে আমি একটু পার্লামেন্ট, এটাকে যখন আমি মনে রাখি, আমার মনে রাখার যে আমি মনে রাখছিলাম মূল উচ্চারণ হচ্ছে পার্লামেন্ট, কিন্তু আমি মনে রাখছিলাম পার্লামেন্ট। হ্যাঁ, এরপর মিলেনিয়ামে মনে রাখছি যে দুটো এল আছে, মাইলেনিয়াম, এমবারাসমেন্ট। আর এইখানে হচ্ছে ডিহাইড্রেশন, এইখানে একটা জায়গায় ভুল আছে, এইখানে আই এর বদলে একটা এইচ হবে, ডিহাইড্রেশন, বাকি সবকিছু ঠিক আছে। তাহলে এইটা হলো আমাদের রং ওয়ার্ড। তো এরপরে এসে আমরা আচ্ছা, তো এই মোটামুটি আমরা গতবারে যে প্রশ্নগুলো এসেছিল সেই প্রশ্নগুলো থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। এরপরে আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব আমাদের 45তম বিসিএস এর যে প্রশ্নগুলো দিয়েছে সেই প্রশ্নগুলো থেকে একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো আমি যে আমরা এইখানে একদম 45তম বিসিএস এর যে কোশ্চেনটা আছে, আমরা সেই কোশ্চেন থেকে দেখানোর চেষ্টা করছি। আমরা ওইখান থেকে একদম র্যান্ডমলি কিছু প্রশ্ন বেছে নিয়েছি, যাতে 46তম বিসিএস এর কি প্যাটার্নের হতে পারে সেটা আমরা বেছে নিয়েছি। তো আমরা এখন যে ম্যাথটাতে আছি, সেই ম্যাথটা হলো যে একদম পিওর মেন্টাল অ্যাবিলিটির যে ম্যাথ, যেটা বুঝি আমরা, যেটা এখন বলছে এ এর অবস্থান বি এর থেকে উত্তরে হয় এবং বি এর অবস্থান যদি সি এর থেকে পূর্বে হয়। স্যার এই অঙ্কটা শুরু করার আগে আমি যদি স্যার একটা লাইন, হ্যাঁ অবশ্যই। স্যার আমরা সবসময় জানি উত্তরের অবস্থানটা উপরে, দক্ষিণ নিচে হয়, পশ্চিম হয় হচ্ছে বাম পাশে, আর পূর্ব হয় ডান পাশে। তো এটা একটু যদি মাথায় রাখি তাহলে খুবই সহজ। হ্যাঁ, এটা গুড, খুব ভালো একটা আইটেম। তো আমরা যেটা হচ্ছে যে আমরা যখন খাতাটা নেব, ধরেন সিম্পলি আমি যখন এই খাতাটা নেব, খাতার উপরের সাইডটা সবসময় উত্তর হবে, নিচের সাইডটা সবসময় দক্ষিণ হবে, আমার বাম দিকে যেটা সেটা হবে পশ্চিম, ডান দিকে যেটা সেটা হবে পূর্ব। খুব সহজ। এইটা আপনাকে মাথায় রাখতে হবে, এটা আপনাকে মনে রাখতে হবে। যদি এটা আপনি মনে রাখতে পারেন তাহলে এই ধরনের ম্যাথে আপনি কখনোই ভুল হবেন না। আচ্ছা, আসুন আমরা একটু ম্যাথটা দেখার চেষ্টা করি। এইখানে আমাদের যেটা বলছে আমরা একটু সেটা লিখি। যদি এ এর অবস্থান বি এর থেকে উত্তরে হয়, তাহলে এই হলো বি, আর এ থাকে বি এর থেকে উত্তরে। স্যার আমরা যেহেতু বলেই দিছি যে উপরের পাশটা উত্তর দিকে হয়, এরপর হচ্ছে এবং বি এর অবস্থান যদি সি এর থেকে পূর্বে হয়, তাহলে সি এর থেকে পূর্বে, বি এর থেকে পূর্বে না,
সি এর থেকে পূর্বে, সি এর থেকে পূর্বে। তাহলে আমরা যদি উল্টোটা করি তাহলে সি আছে কোথায়? এই তো স্যার, সি আছে বি এর পশ্চিমে, পশ্চিমে। আর কিন্তু বি থাকবে সি এর পূর্বে। পূর্বে। এখন বি এর থেকে পূর্বে বলতে তাহলে তো স্যার এই পাশে চলে এই পাশে চলে যেত। আচ্ছা, এখন দেখো আমাদের এই অবস্থানটার কথা বলছে, তাহলে এই অবস্থানটা আমাদের কোথায় আছে? তাহলে এই অবস্থানটা হচ্ছে সি আছে কোন কোথায় স্যার? ওয়েস্টে। ওয়েস্টে। সি আছে ওয়েস্টে এন্ড স্যার পশ্চিমে, এবং এর থেকে দক্ষিণ দিকে। তাহলে উত্তর হবে দক্ষিণ পশ্চিম দিকে। আচ্ছা, তো এইটা এই যে এই ম্যাথগুলো আমি আপনাদেরকে এই ফাঁকে একটু বলে রাখি, আপনারা এই ম্যাথগুলো যখন করবেন তখন একদম ধীরে স্থিরভাবে করবেন, খুব সাবধানে করবেন। কারণ একবার যদি আপনার মাথায় যদি প্যাচ লাগে, ওই প্যাচ পরীক্ষার রেজাল্ট না দেওয়া পর্যন্ত ওই প্যাচ বের হবে না। কারণ এই প্যাচে তো আমরা একসময় পড়েছিলাম। তো আসি আমাদের আরেকটা খুব চমৎকার একটা ম্যাথ, এবং আমি আগেই বলেছিলাম যে এই ম্যাথগুলোতে একটু রিয়েল মেন্টালিটির একটা ফ্লেভার পাওয়া যায়। বলছে আগামীকাল হেনার পরীক্ষা, পরের সপ্তাহে এই দিনে তার জন্মদিন। আজ আগামীকাল জন্মদিন, বুধবার হলে জন্মদিনের পরের দিন কি বার হবে? আমরা আসি প্রথম থেকে আসি। আগামীকাল হেনার পরীক্ষা, পরের সপ্তাহের এই দিনে তার জন্মদিন, আজ বুধবার। তাহলে আজকে যদি বুধবার হয়, আগামীকাল বৃহস্পতিবার, আগামীকাল বুধবারের পরের দিন বৃহস্পতিবার, তাহলে পরের সপ্তাহে এই দিনে তার জন্মদিন। তাহলে এই যে দিনটা, এই দিনটাই হচ্ছে তার জন্মদিন, এই দিনটাই হচ্ছে তার জন্মদিন। এবং বলছে কি, তাহলে জন্মদিনের পরের দিন কি বার হবে? তো যেহেতু বৃহস্পতিবার জন্মদিন, তার পরের দিন শুক্রবার। একদম মানে একদম স্লি ম্যাথ। এবং আমি আপনাদেরকে যেটা বলছিলাম, মেন্টাল অ্যাবিলিটি মানে হচ্ছে যে আপনাকে কনফিউজ করে দেবে। আপনি জানেন, উত্তর জানেন, কিন্তু তারপর আপনাকে কনফিউজ করে দেবে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের একটা অ্যানালজি। তো অ্যানালজিটা আমরা একটু দেখি। মাদার চাইল্ড পেশেন্ট, তাহলে মাদার যদি চাইল্ডের কেয়ার করে থাকেন, তাহলে নার্স পেশেন্টের কেয়ার করবে। আমরা পরের ম্যাথটাতে চলে আসি। পরের ম্যাথটাতে বলছে নিচের কোন শব্দটির অর্থ বন্ধনীর বাহিরের দুইটি শব্দের সাথে মিলে যাবে? দুটো শব্দের সাথেই যায়। হ্যাঁ, যাবে। এটা একটু আমাদের জন্য একটু চ্যালেঞ্জিং লিটল বিট। একটা স্যার এই স্টাইলে কিন্তু স্যার পরীক্ষা নতুন, একদম নতুন। আর আমরা এইটুকু জানি যে বাংলাদেশের পরীক্ষাগুলো, মানে ব্যাংক সেক্টরের পরীক্ষাগুলো বাংলাদেশ ব্যাংকের প্রশ্ন দ্বারা প্রভাবিত হয়, সরকারি ব্যাংকগুলো। এবং একই সাথে বাংলাদেশের মানে পিএসসি কেন্দ্রিক যে পরীক্ষাগুলো আছে, সেই পরীক্ষাগুলো পিএসসির প্রশ্ন দ্বারা প্রভাবিত হয়। তাহলে এইখানে আমাদেরকে বলছে ক্রাউড নিউজ। তো এইখানে বলছে যে এবং এই ভাষাটাও একদম নতুন, এই ভাষার সাথে আমরা পরিচিত না। এখানে বলছে নিচের কোন শব্দটি বন্ধনীর বাহিরের দুটি শব্দের অর্থের সাথে মিলে যায়। অর্থাৎ আমরা এখানে যেই শব্দটা লিখবো, সেই শব্দটার অর্থ এইটার সাথেও মিলবে, আবার এটার সাথেও মিলবে। তো আমাদের এরকম একটা শব্দ আছে, শুধু প্রেস, PRESS। এই প্রেস শব্দটার অর্থ হলো ক্রাউড বা জনতা, আবার এই প্রেস শব্দটার অর্থ হলো নিউজ, বা যেখানে নিউজ ছাপানো হয় এরকমটা। আমরা পরের ম্যাথটিতে চলে আসি। পরের ম্যাথটিও খুব চমৎকার একটি ম্যাথ। স্যার এই ম্যাথটা তো আপনার বইতে আমার বইতে হুবহু আছে, একদম হুবহু এই বই আমার ম্যাথের বইটাতেই আছে যে 4, 6 এবং 8 ঘন্টায় সম্পন্ন করতে পারে দুইটি মেশিন সর্বোচ্চ ক্ষমতায় কাজ করতে পারে। তো যেহেতু মানে এটা যদি পুরোটুকু আপনাদেরকে বোঝাতে চাই, তাহলে ক্লাসটা অনেক বড় হয়ে যাবে। আমি একটু করিয়ে দিই, এরপরে যদি বুঝতে আপনাদের সমস্যা থাকে আমাকে জানাবেন। তো দেখেন, যে যন্ত্রটা সবচেয়ে কম সময়ে কাজ করতে পারবে তার ক্ষমতা বেশি। তাহলে এই 3টা যন্ত্রের ভিতরে আমার এই 2টা যন্ত্রের ক্ষমতা সবচেয়ে বেশি। তো আমার তাহলে 1 ঘন্টায় লাগবে কত? 4-এর 1 অংশ করতে পারবে, মানে 1 ঘন্টায়, আর 1 ঘন্টায় করতে পারবে 6-এর 1 অংশ। জাস্ট এটাকে করে দিলেই হবে। আমি এখানে 12 লিখতে পারি, 12 লিখে এখানে আমার 3, এখানে আসবে আমার 2, তাহলে 12-এ 5 অংশ কাজ তারা 1 ঘন্টায় করতে পারবে। এখন প্রশ্ন করতে পারেন অনেকেই যে তাহলে আমার এই 6 ঘন্টাটা কেন হলো না, 8 ঘন্টাটা কেন আমি নিলাম না? অর্থাৎ যার সময় বেশি লাগবে তার কাজের এফিশিয়েন্সি কম, হ্যাঁ, তার ক্ষমতাই কম। এক্স্যাক্টলি। আচ্ছা, মানে ইনভার্স প্রপোর্শন, টাইমের সাথে, সময়ের সাথে ইনভার্স। কারণ এটা আমি যদি আবার একটু যদি যেতে চাই, তাহলে ফিজিক্সের ভাষায় যেতে হবে, P = W/T। তো দেখো, T এর মান যত বড় হবে, P এর মান তত কমে যাবে। তো আমি ওইখানে গেলাম না, থাক স্যার। আচ্ছা, পরের ম্যাথটিতে আমরা আসি। পরের ম্যাথটিতে হচ্ছে নিচের, ম্যাথ না, এটা হচ্ছে বাংলা সাহিত্যে, নিচের কোন শব্দটি অন্যগুলোর সাথে অসামঞ্জস্যপূর্ণ?
নীল দর্পণ, তারপর হচ্ছে রক্তাক্ত প্রান্ত, তারপর হচ্ছে বহিঃপীর মানে বন্যপীর, বিলেতে 750 দিন স্যার, বিলেতে 750 দিন। তো এটার উত্তরটা হচ্ছে বিলেতে 750 স্যার। দিন এটা একমাত্র ভ্রমণ কাহিনী স্যার, একমাত্র ভ্রমণ কাহিনী, আর বাকিগুলো হচ্ছে আমাদের জন্য নাটক। বহিঃপীর নাটক, তরঙ্গভঙ্গ, বহিঃপীর নাটক, ওয়ালিউল্লাহ, নীল দর্পণ হচ্ছে রক্তাক্ত প্রান্ত, মুনির চৌধুরী। আচ্ছা, পরের ম্যাটটাতে আমরা যাই। দেখো এই যে ম্যাথটা যেটা আছে আমাদের, আমার কাছে মনে হয় কি আমরা যদি একটু বেখেয়াল হয়ে যাই তাহলে এই ম্যাথটা আমাদের কাছে চরম একটা চ্যালেঞ্জ ছুড়ে দেবে। তো আমাদের বলছে 6+5 এর 2 এর 1 কত, এখানে এটা একটু ছোট হয়ে গেছে, এখানে একটু 2 এর 1 কত আমি একটু লিখে দিই। তো এখন আমরা করি কি, যে এটা 6 + 5 = 11, 11 এর স্যার আগে এর কাজ, হ্যাঁ আগে আমি বলতেছি, আমি দেখাচ্ছি ভুলটা করি কোথায়। 11 এর 2 এর 1 আমরা বের করে ফেলি, না এটা হবে না। তাহলে আমার হয় কত, আমার হয় 5.5। উত্তর একদম ভেরি ফাস্ট, আমাদেরকে কনফিউজ করে দেওয়ার জন্য শুরুতেই উত্তর 5.5 দেওয়া আছে, দাগিয়ে আসলাম, আমরা তো হিসাব করে বসে আছি, কিন্তু দেখলাম যে আলটিমেটলি এটা ভুল হয়ে গেছে। ওই যে স্যার ছোটবেলায় পড়ছিলাম বদমাশ, এটা খুব মানে খুব কেয়ারফুল থাকতে হবে বদমাশটা। আচ্ছা আমি একটু লিখি, কিন্তু আমি ব্যাখ্যা করব না, জাস্ট আমরা যখন বলে দেই স্যার। আচ্ছা বদমাশ ব্র্যাকেট, প্রথমে ব্র্যাকেটের কাজ, ওমিশন, তারপর হচ্ছে অরের কাজ, সরি, তারপর হচ্ছে ডিভিশন, মাল্টিপ্লিকেশন, এডিশন, সাবট্রাকশনের কাজ। তো এখন এটাকে যখন আমরা করব, তাহলে আমরা এখানে যেটা করব, প্রথমে 5 এর 2 এর 1 অংশ বের করব। তাহলে 5 এর 2 এর 1 কত আমাদের জন্য 2.5, এর সাথে যখন আমরা 6 যোগ করব তাহলে 8.5। তাহলে আপনারা বুঝতে পারলেন যে আসলে আমরা স্লিপটা করে ফেলেই কোথায়, যেহেতু স্যার ব্র্যাকেট নাই তাহলে অরের কাজটা আগে করতে হবে। তো আপনার এইখানে যে ম্যাথটা আছে, সেম একটা দিছে, আরেকটি দিয়েছে। তো এইখানে আমাদের যেটা হলো যে কোন শব্দটি দিয়ে প্রথম শব্দটি সম্পূর্ণ হয় এবং দ্বিতীয় শব্দটি শুরু হয়। তাহলে এমন একটা লিখবো যেটা দিয়ে আমাদের প্রথম শব্দটা, অর্থাৎ এখানে দুইটা শব্দ আছে, তাহলে আমরা যদি এখানে এক্সটেন্ড লিখি, সীমানা বা সীমা বৃদ্ধি করা, XTENT, আবার এই টেন্ট দিয়ে আমরা টেন্টাকেল লিখতে পারি, টেন্টাকেল মানে হচ্ছে তাবু। তো তার মানে মাঝখানে যদি আমরা টেন্ট বসাই তাহলে দুইটা শব্দেরই অর্থ পূর্ণ হয়ে যাবে, দুইটা শব্দ পূর্ণ হয়। তো আমরা পরেরটাতে আসি। তো এখন আমরা আসলে এইখানে এগুলো দেখালে অনেকগুলো দেখানো যায়, আমি সবগুলো দেখাবো না, অত সময় ক্লাসটা একটু লং হয়ে যাবে। আমি জাস্ট আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করতেছি যে কেন ঘাবড়াবেন না, কেন মেন্টাল অ্যাবিলিটিতে 45 পাওয়া সম্ভব, আমি শুধু সেটাই দেখানোর চেষ্টা করতেছি। একটি পুকুরের কচুরিপানা প্রতিদিন দ্বিগুণ হারে বৃদ্ধি পায়। যদি পুকুরটির কচুরিপানা দিয়ে ভরে যেতে 28 দিন লাগে, তবে অর্ধেক পুকুরটি ভরে যেতে স্যার ও তো 27 দিনে অর্ধেক হয়ে যাবে। 27 দিনে, অর্থাৎ 27 দিনে, এটা একটা সূত্র দিয়ে করা যায়, বাট সহজে মনে রাখার জন্য, অর্থাৎ 27তম দিনে তার অর্ধেক পূর্ণ হয়, 28তম দিনে অর্ধেক আবার অর্ধেক। এটা জ্যামিতিক হারে বাড়ে, জিওমেট্রিক প্রোগ্রেশন বলা হয়। আচ্ছা আমরা পরের ম্যাথটিতে আসি। এটা খুব চমৎকার একটা ম্যাথ, জাস্ট সিম্পল একটা ম্যাথ। 10টি জিনিস থেকে একসাথে 4টি জিনিস কত উপায়ে নেওয়া যায়। এখন দেখো আবির, কম্বিনেশন অনেক সময় আমরা দেখি যে যারা বিসিএস এর বা চাকরির প্রিপারেশন নেন, ইন্টেনশনালি হোক বা আনইন্টেনশনালি হোক, তারা কিন্তু পারমিউটেশন, কম্বিনেশন, প্রবাবিলিটিকে তারা এড়িয়ে যান। এটার জন্য আমরাও দায়ী, মানে আমরা যারা শিক্ষক আছে আমরাও তাদেরকে ইন্সপায়ার্ড করি, কিন্তু আমি এড়িয়ে কত দূর যাব। এমসিকিউতে গেলাম, প্রিলিমিনারিতে গেলাম, কিন্তু মেন্টাল অ্যাবিলিটিতে এসে বসে আছে। আমাদের একটু শিখে নিলে সমস্যাটা কি? এক্স্যাক্টলি, এটা খুব কঠিন কিছু না। যেমন আমি যদি এখানে এখন লিখি আমাদের 10টা জিনিস আছে, সেই 10টা জিনিস থেকে আমি 4টা জিনিস নেব একবারে, তাহলে 10C4। এক্স্যাক্টলি, তো 10C4 মানে কত? ফ্যাক্টরিয়াল 10, ফ্যাক্টরিয়াল 4 আর ফ্যাক্টরিয়াল 6। তো আমরা এখানে কাটাকাটি, আচ্ছা আমি একটু দেখিয়ে দিতে পারি। 10 × 8, সরি এখানে একটা 9 হবে, 9 × 8 × 7, আর এখানে ফ্যাক্টরিয়াল 6, আর এখানে থাকবে আমার ফ্যাক্টরিয়াল 4। আচ্ছা ফ্যাক্টরিয়াল 4টাকে আমি 24 একবারে লিখে দেই, আর গুণ আমার এখানে থাকবে ফ্যাক্টরিয়াল 6। তো এইটা কাটাকাটি যাবে, এইটা কাটাকাটি গিয়ে এই যে এইখানে আমি যদি 3 দ্বারা কাটি 3, এটা দ্বারা এটাকে কাটলে 3, 3 × 7 = 21, 10 = 210। তো আমরা এটাকে শিখে নিতে আমাদের কোনো সমস্যা থাকা উচিত বলে আমি মনে করি না। অবশ্যই সমস্যা থাকলে আমরা ক্লাস সমস্যা থাকে। আচ্ছা এগুলো এই যে এইখানে যেগুলো আছে এগুলো নিয়ে আমি আর কথা বলবো না, কারণ এখানে আর অনেকগুলো আছে। এটা আমার নিজের ব্যক্তিগতভাবে আমার এই মেন্টাল অ্যাবিলিটিটা সবচেয়ে প্রিয় একটা সাবজেক্ট ছিল। মানে এটার মানে আমাকে একদম নেশাগ্রস্ত করে ফেলে। যখন আমি ধরি এগুলো আসলে ছাড়তে ইচ্ছে করে না।
একদম খুব গভীরভাবে ডুব দেই, যেমন এখনই আমি ক্লাসের মধ্যেই ডুবে যাচ্ছি, কিন্তু যারা আমার সময়ের একটা ব্যাপার। দর্শক আছেন তাদেরকে তো দেখতে হবে। এখন আবির, অনেকেই আমাকে প্রশ্ন করেছেন, অনেকেই কমেন্ট পেয়েছে যে কোনো শিট বা কোনো সাজেশন দেওয়ার জন্য। তো আমি যেটা দেখালাম যে আমরা 4-5টা ম্যাথ নিলাম, আমরা কিন্তু এগুলো র্যান্ডমলি নিয়েছি, তার ভিতরেই আমাদের শিট থেকে 2-3টা ম্যাথ চলে আসছে হুবহু নিয়ম তো আছে। নিয়ম তো আছে। তো এখন বিষয়টা হচ্ছে যে আসলে মানে সময়টা একটু খুব শর্ট, আমি চেষ্টা করব এর ভিতরেও আপনাদেরকে টোটাল আপনাদের যে বিষয়গুলো আছে, অর্থাৎ বাংলা, ইংলিশ, ম্যাথ, মেন্টাল অ্যাবিলিটি এবং সাধারণ জ্ঞান, এই বিষয়গুলোতে আপনাদেরকে পুরোপুরি একটি সাজেশন দেওয়ার জন্য, শর্ট সাজেশন দেওয়ার জন্য, যেহেতু আমি একটু ব্যস্ত এবং এই সাথে আমার শরীরটা একটু খারাপ অনুভব করছে, তো আমি চেষ্টা করব আপনাদেরকে, যদি পুরোটুকু সম্ভব নাও হয় তাতেও আমি অন্তত ম্যাথ এবং আপনাদের মেন্টাল অ্যাবিলিটি বা মনস্তত্ত্ব এই বিষয়ে একটি সাজেশন দেওয়ার জন্য। আর আমরা এই ফাঁকে আমরা প্রায় প্রতিদিনই আপনাদের সাথে ক্লাসগুলোকে আমরা কন্টিনিউ করার চেষ্টা করব, যাতে আপনাদের ভীতিটা একটু ভেঙে যায়, যাতে আপনারা বুঝতে পারেন আপনাদের কি করতে হবে। সর্বোপরি কথা হচ্ছে যে এটা সাফল্য তাকেই ধরা দেয় যে সাফল্যকে ছুঁতে চায়। এখন সাফল্যকে শুধু ছুঁতে চাইলে হবে না, আর পরিশ্রমও করতে পারে। মেন্টাল অ্যাবিলিটির বিষয়ে আমার যে পরামর্শটা থাকবে, একদম নির্দিষ্ট করে আপনারা মেন্টাল অ্যাবিলিটির যে বইটা আছে বিসিএস এর, যে কোনো একটা ভালো প্রকাশনীর একটা বই নিয়ে, ওই বইয়ে বিগত বছর অর্থাৎ 46 থেকে শুরু করে গত যে প্রশ্নগুলো এসেছে, বহুত প্রিলি এবং রিটেনের ম্যাথগুলো, মেন্টাল অ্যাবিলিটিগুলোকে আপনারা দেখবেন, এবং আমি আশা করি যে ওইখান থেকে আপনারা মোটামুটি 40 থেকে 45% পর্যন্ত আপনারা কমন পাবেন। আর এটা করতে গিয়ে যদি কোনো প্রবলেম মনে করেন, তাহলে আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখানো হচ্ছে ওইখানে ছবি তুলে আমাকে একটু নক দেওয়ার চেষ্টা করবেন, আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। তো আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা।